দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আম আটির ভেপু যে গল্পটি রয়েছে সেই গল্পের সর্বশেষ অধ্যায় মনে পড়ে। মানে আমরা এর আগে 18টি অধ্যায় আলোচনা করে দিয়েছি, এটি সর্বশেষ অধ্যায় মনে পড়ে। সেই মনে পড়ে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। দুপুরবেলা এই অধ্যায়ে দেখানো হয়েছে, মানে দুপুরবেলা একটি অদ্ভুত কাণ্ড ঘটে গেল। দেখো, রাজকৃষ্ণ সান্যালের বাড়িতে যে সাবিত্রী ব্রতর নিমন্ত্রণ ছিল সেখানে হরিহরের স্ত্রী মানে সর্বজয়া সেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিল। আর এদিকে দুপুরবেলা হরিহর বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, মানে একটু বিশ্রাম নিচ্ছিল। আর অপু ঘুমোয়নি, সে তাক মানে বাড়ির যে উপরের তাকগুলো হয় না, সিলিং গুলো, সেগুলিতে এদিক ওদিক একটু হাতড়ে জিনিসগুলো দেখে নিচ্ছিল। কারণ সে এ কারণেই দেখছিল যে যদি কিছু নেওয়া যায়, কিছু যদি বাদ পড়ে যায়, এই জন্য সে কিন্তু জিনিসগুলা নাড়াচাড়া করে দেখছিল। এবং এই নাড়াচাড়া করে দেখতে গিয়েই সে একটি জিনিসের খোঁজ পায়। উঁচু তাকের মধ্য থেকে কি একটা জিনিস সরাতে গিয়ে সেই কলসিটার মধ্যে থেকে একটি জিনিস মাটিতে গড়িয়ে পড়ে। অপু সেটা দেখে অবাক হয়ে যায়। পড়ে যাওয়া জিনিসটা অপু মাটি থেকে কুড়িয়ে সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। যদিও জিনিসটাতে ঝুল এবং কাদা মাটি মেখে গিয়েছিল, তবুও অপুর বুঝতে বা চিনতে ভুল হলো না। এই জিনিসটা ছিল সোনার কৌটো। দেখবে তোমরা হয়তো মনে থাকবে, এর কিছু পর্ব আগে আমরা সোনার কৌটো নামেই একটি পর্ব বা অধ্যায় আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম একটি সোনার কৌটো হারিয়ে যায়। সেই সেজ ঠাকুরন তার জন্য দুর্গাকে প্রচন্ড মেরেছিল। সেই সোনার কৌটোটা অপু তাদের বাড়ির তাকের উপরে দেখতে পায়। দুপুরে যেহেতু কেউ বাড়িতে ছিল না, তার মা গিয়েছিল নিমন্ত্রণ রক্ষা করতে, তার বাবা ঘুমোচ্ছিল। অপু সোনার কৌটোটা হাতে পেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলো। সেই যে সোনার কৌটো সেটি সে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো, বাঁশবাগানের দিকে চেয়ে অনেকক্ষণ ধরে কি যেন ভাবতে থাকলো। সে ভাবলো তার দিদি অলক্ষণে সেই দিদি এটি চুরি করে এনেছিল, চুরি করে এনে আর সে সেটিকে তাদের তাকের উপরে কলসির মধ্যে লুকিয়ে রেখেছিল। এটি কেউ জানতো না। অপু একটুখানি ভেবে দেখলো, তারপর সেই ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বাঁশবাগানের দিকে তাকিয়ে একটু দাঁড়িয়ে থাকলো। সেই বাঁশবাগানের ওখানে মানে বাঁশবাগান থেকে বিভিন্ন পাখি বিভিন্ন শব্দ করে ডাকছিল। একটু দাঁড়িয়ে থেকে অপু যেন কি চিন্তা করলো, তারপর ঢিল মেরে ছুঁড়ে সোনার কৌটাটি বাঁশবাগানের দিকে ফেলে দিল। এবং সে মনে মনে ভাবলো, এই অলক্ষণে কৌটা ওখানেই পড়ে থাক, ওর জায়গা ওখানেই, কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না যে এটি কোথা থেকে এসেছে। এই যে সোনার কৌটোর রহস্যটা অপু জানতে পারলো, এই কথাটি অপু কাউকে বলেনি, তার মাকেও না। এই রহস্যটা অপুর মনের মধ্যে গাথা থেকে গেল, মানে এটা একটা ইতিহাস হয়ে গেল। যাই হোক, এই ঘটনা ঘটে গেল। তারপর হিরু গারোয়ান তাদের বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসলো। সকালের দিকে আকাশটা একটু মেঘ মেঘ ছিল বটে, কিন্তু যত দুপুর গড়িয়ে বিকেল হতে থাকলো, মানে দুপুরের সময়ও যেন রৌদ্র বৃষ্টি, মানে প্রচন্ড রোদ দিয়ে দুপুর যেন ঝকমক করছিল। এক কথায় রৌদ্র বৃষ্টি হচ্ছিল। তাদের পাড়ার ছেলে পটু অনেক দূর পর্যন্ত সেই গরুর গাড়ির পেছনে যেতে যেতে তাদেরকে মানে অপুদেরকে আর কি, অপু সর্বজয়া হরিহর তাদেরকে এগিয়ে দিয়ে আসলো। পটু অপুকে এটাও বলল যে অপুদা, এবার
যাত্রাপালায় মানে বড় যাত্রা দলের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তুই এবার যাত্রাপালায় থাকতে পারলি না রে। এ কথা শুনে অপু বলল, তুই যাত্রাপালার যে কাগজগুলো হয় সেটি একটি বেশি করে নিবি এবং এই কাগজটি মানে অতিরিক্ত যে কাগজটি যেটি তোর কাছে থাকবে সেই কাগজটি আমায় পাঠিয়ে দিবি। তারা মানে অপুরা সেই চড়কতলার যে মাঠটি যেখানে আতরি বুড়ির বাড়ি ছিল, আতরি বুড়ি যেখানে মারা গিয়েছিল, সেই চড়কতলার মাঠটির পাশ দিয়ে যাচ্ছিল। দেখো মেলা তো ভেঙে গেছে, তবুও বলা যায় মেলার দেখবে কিছু নোংরা আবর্জনা পড়ে থাকে, মানে সকলে যে ডাব খেয়েছিল সেই ডাবের যে কাটার পরে ডাব কাটার পরে যে সামান্য সামান্য নোংরা আবর্জনাগুলো থাকে মানে ডাবের খোসাগুলি, সেই খোসাগুলি যত্রতত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই চড়ক পূজার মেলাতে কোনো একজন বা কারা বা হয়তো এই মেলাতে রান্না বাড়া করে খেয়েছিল, মানে রান্নাবাড়ি যেহেতু করেছিল তাই কালো কালো কাঠ কয়লা যেগুলি সেগুলি সেই মাঠে তখনও গড়াচ্ছিল। এছাড়াও কালো যে হাঁড়িটি মানে তাদের তো রান্না করার হাঁড়ি বাসন ইত্যাদি প্রয়োজন, সেই হাঁড়িটি তখনও মেলায় গড়াচ্ছিল। হরিহর চুপ করে সেই গরুর গাড়ির মধ্যে বসেছিল। সে যেন কি ভাবছিল, আসলে সে ভাবছিল তার এরকম হঠকারী সিদ্ধান্ত আদৌ কি সে ঠিক করলো? তার পৈতৃক ভিটা ছেড়ে ছোটবেলা থেকে সে যেখানে মানুষ হয়েছে সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়া সে কি ঠিক করলো? তার যে পৈতৃক নিবাস ছিল সেটিতে এতদিন একটি প্রদীপ হলেও নিবু নিবু করে জ্বলছিল তো, মানে তারা দরিদ্র তবুও তো সন্ধ্যা প্রদীপ পড়ছিল সেই জায়গাটিতে, কিন্তু আজ থেকে সেই জায়গাটিতে সন্ধ্যা প্রদীপ পড়া পর্যন্ত বন্ধ হয়ে গেল। হরিহরের পিতা রামচাঁদ তর্কালঙ্কার, নামটি মনে রাখবে, রামচাঁদ তর্কালঙ্কার, তিনি কি স্বর্গে থেকে এই ব্যাপারগুলি দেখে মেনে নিতে পারবেন? এটি হরিহরের মনে হয়েছে। গ্রামের শেষ বাড়ি ছিল আতুরি ডাইনির বাড়ি। আতুরি ডাইনির বাড়ি যত দূর পর্যন্ত দেখা গেল অপু সেই গরুর গাড়িতে বসে বসে সেই আতুরি ডাইনির বাড়ি ততক্ষণ লক্ষ্য করতে থাকলো। তারপর একটা খেজুর বাগানের পাশ দিয়ে গাড়িটি অনেক দূর এগিয়ে গেল। তারপর সেই আষাঢ়ুর বাগান সেগুলি পার করে গাড়িটি পাকা রাস্তার উপর উঠল। দেখো এই পাড়া, এই গ্রাম, এই যে তাদের পুরনো বসত বাড়ি, এই সমস্ত কিছু পার করার সঙ্গে সঙ্গে সর্বজয়ার যেন মনে হতে থাকলো এই যে এতদিনের দারিদ্রতা, দীনতা, এই যে অপমান, লাঞ্ছনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দুঃখ সুখ সবকিছু যেন এই গ্রামের সাথে এখানেই থেকে গেল। সে যেন এক নতুন জীবনে পদার্পণ করলো। প্রায় রাত্রি 10টার সময় তাদের গরুর গাড়িটি স্টেশনে এসে পৌঁছলো। অপু অনেকক্ষণ ধরে আশা করছিল কখন তাদের গাড়িটি রেল স্টেশনে গিয়ে দাঁড়াবে, সে রেলগাড়ি দেখতে পাবে। স্টেশনে যখনই সেই তাদের গরুর গাড়িটি এসে দাঁড়ালো, অপু এক দৌড়ে প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে মানে দাঁড়ালো, এক দৌড়ে প্ল্যাটফর্মের ভেতরে চলে গেল। কিন্তু দুর্ভাগ্য তাদের, তাদের আসতে অনেক রাত হয়ে গেছিল, মানে বুঝতেই পারছো রাত্রি 10টার সময় পৌঁছেছিল, আর 8:30টার যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি অনেক আগেই চলে গিয়েছে। অপু তার বাবার কাছে জিজ্ঞেস করে জানতে পারলো যে সেই রাত্রে আর কোনো ট্রেন নেই, অতএব তাদের সেই স্টেশনেই রাত কাটাতে হবে। তারা হয়তোবা সেই 8:30টার ট্রেনটি ধরতে পারতো, কিন্তু হিরু গারোয়ানের সেই গরুগুলোর জন্য তাদের এই ট্রেনটি মিস হয়ে গেল। অপুরা যেখানে মানে
যে স্টেশনে অপেক্ষা করছিল সেই স্টেশনে এক রাশ তামাকের গাঁট সাজানো ছিল এবং দুজন রেল কর্মী বা পুলিশ কর্মী, যে বলতে পারো রেলওয়ে যে পুলিশগুলো থাকে, তারা একটি লম্বা লোহার মানে যে রাখার যে জিনিসগুলো হয় না, পাত্রগুলো, পাত্র ঠিক না, মানে গাড়ি টাইপের আর কি, সেগুলোর মধ্যে সেই তামাকের গাঁটগুলিকে সাজিয়ে কি যেন করছিল। জ্যোৎস্নার আলো ছিল, জ্যোৎস্নার আলো পড়ায় রেল লাইনগুলোতে চকচক করছিল। মানে অপু সেই লাইনগুলোর দিকে তাকানোয় সে দেখতে পেল যে যেন চকচক করছে, এবং এই লাইনগুলো বরাবর বেশ খানিকটা দূর বাদে একটা খুঁটির মতো দাঁড় করানো ছিল। সেই খুঁটিতে লাল বাতি জ্বলছিল। স্টেশনের ঘরে যে টেবিলটা রয়েছে সেই টেবিলের ওপর একটি লণ্ঠন জ্বলছিল, মানে চৌপায়া একটি বাতি জ্বলছিল, এবং সেই টেবিলটির উপরে বেশ কিছু খাতাপত্র গুছানো অবস্থায় রাখা ছিল। অপু খুব ধীরে ধীরে সেই রেল স্টেশনের ঘরটির সামনে এগোয়, এবং এগোনোর পরে সে দেখতে পায় স্টেশন ম্যানেজার বা স্টেশন মাস্টার যিনি সেখানে বসেছিলেন, তিনি সেই একটি কাঠের বউলের মতো কি যেন একটি খট খট করে শব্দ করছিলেন একটা জিনিসের মধ্যে। অপুর বারবার যেন মনে হচ্ছিল স্টেশনে সে চলে এসেছে। কিছুক্ষণের জন্যই, মানে অল্প একটু সময়ের জন্য সে রেলগাড়ি দেখতে পায়নি। যাই হোক, রাতটি কোনো রকম কাটিয়ে সে কাল সকালেই তো রেলগাড়ি দেখতে পাবে। তার বহু প্রতীক্ষিত মনের আশা রেলগাড়ি সে দেখবে। শুধু দেখবেই না, অপু সেটিতে চড়বেও। সেই স্টেশন মাস্টারের ঘরটির সামনে থেকে বা বলতে পারো প্ল্যাটফর্ম থেকে অপুর কিছুতেই সরবার মন ছিল না। সে যেন চাইছিল সেখানে দাঁড়িয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করার, কিন্তু তার বাবার ডাকে তাকে চলে যেতে হয়। তার বাবা জানায় স্টেশন মাস্টারটি যে খটখট শব্দটি করছিল সেটি হলো টেলিগ্রাফের, মানে তারা এক স্টেশন থেকে আর এক স্টেশনের খবর নিচ্ছিলেন। অপু ফিরে এসে দেখলো স্টেশনের পাশে যে পুকুরটি ছিল সেই পুকুরটির ধারেই রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আসলে তাদের মতো আরো কয়েকজন গাড়িয়াল, মানে গাড়িতে করে তারাও হয়তো বিদেশে যাবে, সেই একটি গাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং তাদের বেশ কিছু প্যাসেঞ্জার যারা অপুদের মতোই ট্রেন মিস করেছে তাদের সাথে তারা যোগদান করেছে, মানে অপুদের সাথে যোগদান করেছে। অন্য যে আরোহীরা ছিলেন সেই আরোহীদের মধ্যে 18-19 বছরের একটি বউ ছিল, এবং তার সাথে একটি যুবকও ছিল। অপু কাছে গিয়ে শুনতে পেল যে বউটি সেখানে রয়েছে সেই বউটি হাবিবপুরের বিশ্বাস বাড়ির বউ, এবং যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি তার ভাই। সে তার ভাইয়ের সাথে বাপের বাড়ি যাচ্ছিল। তার মা অর্থাৎ সর্বজয়ার সঙ্গে সেই বউটির ভীষণ খাতির হয়ে যায়। সর্বজয়া সবকিছু চাল ডাল ইত্যাদি ধুয়ে খিচুড়ির ব্যবস্থা করেছিল, এবং বউটি তার পাশে বসে আলু কেটে দিচ্ছিল। এইভাবেই তাদের রাতের খাবারের আয়োজন করা হয়েছিল। সকাল 7:30 বেজে গেল। 7:30টার সময় ট্রেন আসবার সময় হয়ে এলো। অপু প্ল্যাটফর্মে এসে ঝুঁকে পড়ে, মানে পারলে তো প্ল্যাটফর্মের থেকে নিচেই নেমে যায় রেল লাইনের ওপর। সে ঝুঁকে এইভাবে, মানে যতটা সম্ভব কাঁধ এগিয়ে দিয়ে রেল লাইন থেকে যে রেল আসবে সেই রেল দেখার আগ্রহে দাঁড়িয়েছিল। তার বাবা তাকে সাবধান করলো, কি করছো বাবা, এখানে পড়ে যাবে তো, তুমি যেভাবে দেখা শুরু করছো একটু পিছিয়ে এসো। একজন খালাসিও ছিল সেই প্ল্যাটফর্মে। সেই খালাসিটি সবাইকে সেই সামনে থেকে
সরিয়ে দিতে থাকলো, মানে তারা বিপদের আশঙ্কা বুঝতে পেরে সবাইকে সামনে থেকে সরিয়ে দিতে লাগলো। যখন ট্রেনটি আসলো, অপু দেখলো, ইস, কত বড় ট্রেনটা! এই এত শব্দ করে ট্রেন এগিয়ে চলে, আর কালো কালো যে ধোঁয়াগুলো সামনে দিয়ে বেরোচ্ছিল, সেই ধোঁয়া বেরোনোর যে জায়গাটা, সেটাকেই কি ইঞ্জিন বলে? এতক্ষণ সেই হাবিবপুরের যে বউটি ছিল, সেই বউটি ঘোমটা দিয়েছিল মাথায়, কিন্তু যখনই ট্রেন ঢোকার শব্দ পেল, সেই বউটি ঘোমটা খুলে ট্রেন আসার দিকে পর্যবেক্ষণ করতে লাগলো। গাড়িটি এসে যখন প্ল্যাটফর্মে দাঁড়ালো, হই হই রই রই করে সবাই গাড়িটিতে উঠে গেল। গাড়িটিতে কাঠের বেঞ্চিগুলো সমস্ত সামনাসামনি লাগানো রয়েছিল, মানে পরস্পরের সামনে বসানো ছিল। গাড়িটির যে মেঝে ছিল, অপুর কাছে সেই মেঝেটি সিমেন্ট দিয়ে বাঁধানোর মতো মনে হলো, আর গাড়িটি যেন ছোট্ট খাট্ট একটা ঘর। গাড়িটির জানলা দরজা সবকিছুই বন্ধ করা ছিল। এই ভারী এই গাড়িখানা, অদ্ভুত একটা জিনিস তাদের সামনে এসে দাঁড়ালো। অপুরা মজা করে তার উপর চড়লো। অপু তো বিশ্বাসই করতে পারছে না নিজের চোখকে যে সে রেলগাড়ি দেখেছে, এবং সে এটাও বিশ্বাস করতে পারছে না যে একটু পরেই সেই রেলগাড়িটি আবার চলতে শুরু করবে। অপুর আবার এটাও মনে হলো, হয়তোবা এই রেলগাড়িটি আর নাও চলতে পারে, হয়তোবা রেলগাড়ির যে স্টাফগুলি রয়েছে তারা বলেও দিতে পারে, গাড়িতে যারা যারা চড়েছো সবাই নেমে যাও, গাড়ির এটি শেষ স্টপেজ, গাড়ি আর চলবে না। অপু এটা মনে মনে ভেবেছে, হয়তোবা বলতেও পারে এরকম কিছু। তারের বেড়ার ওদিকে একজন লোক উলু ঘাস মাথায় নিয়ে, মানে এক বোঝা উলু ঘাস মাথায় নিয়ে ট্রেনে ওঠার প্রতিজ্ঞা করছিল, মানে প্রতীক্ষা করছিল। অপুর মনে হলো লোকটি যেন কৃপার পাত্র। আজকের দিনে যে গাড়িতে চড়লো না, সে বেঁচে থেকে কি করবে, অপুর এরকম যেন মনে হলো। আর হিরু গারোয়ান সেই স্টেশনের নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটির দিকে তাকিয়েই ছিল, মানে তারও হয়তো বা ইচ্ছা ছিল একটু ট্রেনটিতে ওঠার। ধীরে ধীরে সেই রেলগাড়িটি চলতে আরম্ভ করলো। সেই তামাকের ঘাট, সেই রেল স্টেশন, হিরু গারোয়ান, সেই গরুর গাড়ি, সেই মাঝের হাট স্টেশন, সমস্ত কিছু ছেড়ে গরুর গাড়িটি যেন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। সরি, রেলগাড়িটি যেন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। গাছগুলি যেন শট শট করে দুই পাশ দিয়ে পেছনের দিকে চলে যেতে লাগলো। সে কি ভীষণ স্পিড, হয়তো এরই নাম রেলগাড়ি। উফ, মাঠখানি যেন ঘুরিয়ে ফেলছে, সেই মাথা পর্যন্ত তার ঘুরিয়ে যাচ্ছে, মানে এত জোরে সে রেলগাড়িটি চলছে। উলুখড়ের ঝোপ, বাঁশঝাড়, বিভিন্ন ধরনের গাছ, ঝোপ, এছাড়াও বাড়ি ঘর, সবকিছু যেন প্রচন্ড গতিবেগে পিছন দিকে চলে যেতে লাগলো। গাড়ির তলাটায় যেন জাতা পেশার মতো একটি শব্দ হতে লাগছিল, মানে ঘট 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 করে একটি শব্দ হতে লাগছিল। এছাড়াও রেল ইঞ্জিন থেকে একটি বিকট শব্দ সে শুনতে পেল, হয়তো এরই নাম রেলগাড়ি। যে রেলগাড়িটিকে দেখার জন্য অপু এবং দুর্গা মিলে একদিন সেই মাঠে দৌড়ে এসেছিল, যে রেলগাড়িটিকে দেখার ইচ্ছা অপুর চিরকালের ছিল, আজ সেই রেলগাড়িতে সে চড়ে বসেছে। রেলগাড়িতে চেপে অপুর বারবার যেন মনে হতে লাগলো সেই যে আষাঢ়ুর মাঠ, সেই যে আমবাগান, সেই যে জামতলা, বাঁশঝাড় ইত্যাদি, সর্বত্র যেন তার দিদি দাঁড়িয়ে রয়েছে, মানে তার দিদি যেখানে যেখানে যেত সেখানে সেখানে তার দিদি যেন দাঁড়িয়ে সেই রেলগাড়িটির দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। তাকে
কেউ নিয়ে আসেনি। তাকে সবাই সেই গ্রামের মধ্যে ফেলে রেখে এসেছে। অপুর বারবার যেন মনে হয় তার দিদিকে কেউ আর ভালোবাসে না এখন। তার মাও না, তার বাবাও না। তার দিদি মারা যাওয়ার পর অপুর এত পরিমাণে খারাপ লেগেছে যে তারা দুজন মিলে যে সমস্ত জায়গায় খেলা করত, সেই জায়গাগুলিকে দেখলেই অপুর মন কেঁদে উঠত। আর সেই দিদিকে তারা নির্দ্বিধায় কোনো রকম দুঃখ কষ্ট না করেই সেই দিদিকে সেই পাড়াতে রেখেই তারা চলে আসতে পারলো, এটি অপু চিন্তা করতে থাকে। হঠাৎ অপুর মন এত বিচিত্র রকম চিন্তা ভাবনায় ভরে গেল কিভাবে, অপু সেটি ভাবতে থাকে। আতুরি ডাইনির কথা, তার দিদির কথা, নিশ্চিন্দিপুরের কথা, সমস্ত কথা অপু যেন মুনি ঋষিদের মতো গভীরভাবে ভাবতে শুরু করে। অপুর বারবার যেন মনে হয় তার দিদি সেই পাড়া থেকে যেন এক দৃষ্টে তাদের দিকে চেয়ে আছে। অপুর তার দিদির জন্য খুব খারাপ লাগে। সে মনে মনে ভাবতে থাকে যে তার দিদি হয়তো বা তাকে খারাপ ভাবতে পারে, কিন্তু অপু মনে মনে বলে, দিদি আমি তো তোকে ছেড়ে আসিনি রে, ওরা মানে বাবা মা জোর করে আমাকে নিয়ে এলো, তাই আমি তাদের সাথে চলে এলাম। সত্যি সে দিদির কথা বা তাদের এই নিশ্চিন্দিপুর গ্রামের কথা ভোলেনি কখনো। অপু অনেক বড় হয়ে উঠলো কিছুদিন বাদে, মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বহু বছর কেটে যাওয়ার পথে অপু বড় হয়ে উঠল। বড় হয়ে অপুর নীলকুন্তলা সাগর মেখলা ধরনীর সঙ্গে অনেক ঘনিষ্ঠ ভাব হলো। কিন্তু যখনই গতির পুলকে তার পুরো শরীর শিহরিত হয়ে উঠত, সমুদ্রগামী জাহাজের ডেক হতে সেই আকাশের নীল যে রূপ, সেই রূপের দিকে তার যখন চোখ পড়ত, দূরের অস্পষ্ট দেখতে যে বেলাভূমি, সেই বেলাভূমি অপুর কাছে সুর স্রষ্টার প্রতিভার দানের মতো মনে হতো। তখনই তার মনে হতো ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠায় অন্ধকার ঘরে এক পাড়াগাঁয়ে এক গরিব দুঃখিনী মেয়ের কথা, অর্থাৎ তার দিদির কথা অপুর মনে পড়ত। অপুর একটি কথাই যেন বারবার কানে বাজতো। তার দিদি বলেছিল, অপু বা ভাই আমি সেরে উঠলে আমাকে রেলগাড়ি দেখাবি। এই কথাটি যেন অপুর কানে বারবার বেজে উঠত। মাঝের পাড়া স্টেশনের ডিস্টেন্সের যে সিগন্যালটি ছিল, সেই সিগন্যালটি ধীরে ধীরে যেন মিলিয়ে যেতে থাকলো। মানে তারা সেই পাড়া থেকে বা বলতে পারো তাদের পুরাতন যে দেশ থেকে, সেই দেশ থেকে কাশীর উদ্দেশ্যে তারা চলে গেল। কিন্তু সত্যি সত্যি কোনো বাধা তাদেরকে আটকে রাখতে পারলো না, এবং দুর্গার স্মৃতি তারা এখানেই ফেলে রেখে চলে গেল। শুধুমাত্র দুর্গা তাদের মনের মধ্যেই থেকে গেল। দেখো, এই পর্যন্তই ছিল এই অধ্যায়ের আলোচনা এবং এই গোটা গল্পের আলোচনা। এটি এই গল্পের শেষ অধ্যায় ছিল। যাই হোক, আমাটির ভেপু যে গল্পটি রয়েছে, আমি প্রত্যেকটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে আলোচনা করে দিয়েছি। তোমরা আমার প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারবে, মানে প্রতিটি অধ্যায় তোমরা দেখে নিতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে আমরা আবার নতুনভাবে আলোচনা করব। আমাটির ভেপু তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে আবার।